পড়াশোনা কেমন চলে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আজকে কি করছেন বলেন? স্যার, আজকে আপনি যে পড়াগুলো দিয়েছেন সেগুলো রিভিশন করতেছিলাম। আর নতুন পড়া ধরি নাই। খুব নার্ভাস ফিল করছি। পড়া ধরবেন আজকে আপনি বলছেন গত সপ্তাহে, সেগুলো রিভাইজ করতেছিলাম স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। দেখি বলেন, প্রমাণের দায়িত্ব কত থেকে কত নম্বর সেকশন? স্যার, প্রমাণের দায়িত্ব 101 থেকে 112 নম্বর সেকশন পর্যন্ত প্রমাণের দায়িত্ব শব্দকে বলা হয়েছে। 101 থেকে 112। 112। আর জি স্যার। যদি প্রমাণের দায়িত্ব সুনির্দিষ্ট সেকশন বলা হয় তাহলে সেটা বলবো 103। ওটা সুনির্দিষ্ট ঘটনা বা বিষয় প্রমাণ করার জন্য সেটা হলো 103। হ্যাঁ, আর যদি বার্ডেন অফ প্রুফ শুধু প্রমাণের দায়িত্ব বলে সেটা কত নম্বর? সেটা শুধু 101 হবে। গুড, সেটা 101। এরপরে যদি আপনার রেলের টিকিট সম্পর্কিত কোনো কিছু হয় তাহলে সেটা অবশ্যই স্যার 106 আছে, যার নলেজে জ্ঞান আছে, যার জ্ঞান আছে, যার নলেজে জ্ঞান আছে 106। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার যদি ব্যতিক্রমের প্রমাণ দেখিও অবশ্যই এটা স্যার 105। আসামির মামলায় 105 এর মধ্যে পড়ে, যেটা অভিযুক্ত ব্যক্তির উপরেই বর্তাবে। এগুলো ভালো করে পড়েছি স্যার। এগুলো ভালো করেই পড়েছি। আর সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ অবশ্যই 112। দুইটা শর্ত। জি স্যার, 112 দুইটা কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, বলেন। দুইটা কন্ডিশনটা হচ্ছে স্যার, একটা হলো বদ্ধ অবস্থায় থাকাকালীন আপনার বদ্ধ থাকাকালীন অবস্থায় মিলনের পথের মধ্যে থাকতে বা 280 দিনের মধ্যে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, মানে সন্তান জন্মগ্রহণ করে, তো সেটা বদ্ধ মানে চূড়ান্ত প্রমাণ বলে। ডিভোর্সের পরে 280 দিনের মধ্যে সে যদি তাইলে মোটামুটি করছেন। এরপরে আপনার মৃত্যুকালীন ঘোষণা কত নম্বর সেকশনে? মৃত্যুকালীন ঘোষণার রাইট এক্সপেক্টটা হচ্ছে আপনার 32-1 ধারা। 32-1 ধারা। জি স্যার। তারপরে স্বীকৃতির সংজ্ঞা। স্বীকৃতির সংজ্ঞা 17 ধারা 17 এর স্বীকৃতি সংজ্ঞা। স্যার, এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মেকুলে সাকোয়ারিজ কিছু প্রশ্ন চেঞ্জ হয়েছে। প্রশ্ন মানে কি, ধারা চেঞ্জ হয়েছে, যেটা 45, 17। স্যার, এটা কি রাইট? কি ধারা চেঞ্জ করছে যে? হ্যাঁ, সংযোজিত। আমি একটু লিখে রাখছি স্যার, আমি একটু দেখে বলি কাইন্ডলি। না, কোনো ধারা চেঞ্জ হয়নি। না স্যার, এটা 3-4 মাস আগে আমি করব বলে আসলে করা হয়নি। সেটা আমি বলি স্যার, 17 নাম্বারটা আছে, আমি একটা পিক দিয়ে পাঠাবো আপনাকে। এই 3-4 মাস আগে এটা নাকি শুনছি যে আপনার কি যেন যে জুলাই বিপ্লবের পর নাকি এটা চেঞ্জ করছে। 45 নাম্বারটা তো অবশ্যই, যেটা হচ্ছে আপনার ডিজিটাল এভিডেন্স। হ্যাঁ, সংসদের ডিজিটাল এভিডেন্সে। আর কতগুলো এখানে ধারা আছে, 3, 17, 34, 35, 36, 39, 45, 146, 155, এগুলো স্যার। 155-তে একটু চেঞ্জ আছে। 155-তে চেঞ্জ হলো আপনার আগে 4টা কারণে করতো, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যেত 4 ভাবে, এখন 3 ভাবে করা যায়, শেষেরটা বাদ দিয়ে দিছে। এটা সঙ্গত কারণও আছে, শেষেরটা বাদ দিয়ে দিছে যে এটার কারণ আছে, সেই কারণ অনুযায়ী বাদ দিছে। আরগুলো আপনার সংযোজন বিয়োজন কিছু করছে, কিন্তু হয়নি। 45-এ তো 45-এর কয়েড করছে, ওই যে বিশেষজ্ঞের মতামত। হ্যাঁ, বিশেষজ্ঞের মত 45টা। আচ্ছা, যা হোক, আমরা পড়াশোনায় থাকি, আপনার চেঞ্জ থাকলে আপনি ভাইয়াকে পিক দিয়েন, সমস্যা নেই। আমি একটা ক্লাসে এটা শুনছি, এবং কেউ একজন বই কিনতে গেছে, সে বলছে সম্পূর্ণ চেঞ্জ হয় কিভাবে? না, এটা তো আইনের সংশোধন ছাড়া, এটা গভর্নমেন্টে চেঞ্জ করা ছাড়া চেঞ্জ হবে না। এরপর হচ্ছে
পিক দিয়ে পাঠাবো, আমি কিন্তু কনফিউজ হয়ে আছি স্যার। এটা 45টা, তারপর যেহেতু 17 নাম্বার আপনি পড়াইছেন। নাইট আপু, আপনি গ্রুপে দিয়ে দেন, আমি স্যারকে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ওকে ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের মনে করেন আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসলো স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক আর কোন কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, তখন আপনি কিভাবে লিখবেন এই স্যার প্রশ্নের উত্তর? প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকটা স্যার 26 ধারায় যেটা বলা আছে, এক জায়গা হবে 26 সরি 26 দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার প্রাসঙ্গিক হবে, আর একটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না। যে ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, যে ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে সেটা হচ্ছে কি স্বীকারোক্তি, স্বীকারোক্তি, হ্যাঁ, যেটা ম্যাজিস্ট্রেট উপস্থিত করবে। আর যেটা প্রাসঙ্গিক হবে না, যেটা বিচার বহির্ভূত স্বীকারোক্তি। হ্যাঁ, হুম, এটাই ঠিক স্যার। আছে। আর তারপরে সেটা কার কাছে দিবে এই বিচার বহির্ভূত স্বীকারোক্তি? এটা অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে দিবে স্যার। না, ম্যাজিস্ট্রেটের বিচার বহির্ভূত হলে বিচার বহির্ভূত হলে এটা তো পুলিশের কাছে। পুলিশের কাছে, পুলিশ হেফাজতে। এটা মনে রাখবেন, এটা পুলিশ হেফাজতে। পুলিশ হেফাজতে বুঝেন? সরি স্যার, বুঝিনি, সরি। পুলিশ হেফাজতে কতটা বুঝেন? পুলিশের কাছে আপনি পুলিশ অ্যারেস্ট করলো, হ্যাঁ অ্যারেস্ট করার পরে তার কি করতে হবে? সে আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করবে। এখন ম্যাজিস্ট্রেট যদি পুলিশের কথায় সন্তুষ্ট হয় যে আসামির কাছ থেকে এই মামলার তদন্ত ঘটনা সম্পর্কে কিছু তথ্য বের করতে হবে, তাইলে কি করবে? তাকে আপনার জেলে না পাঠিয়ে, জেল হাজতে না পাঠিয়ে পুলিশের হেফাজতে দিয়ে দিবে, যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই মামলা সংশ্লিষ্ট তথ্য বের করেন। স্যার এটা কি রিমান্ড নাকি স্যার? এইটা সরাসরি রিমান্ড বলে না, আসলে রিমান্ডের কথা বলছে এতে সম্ভবত 442 কি সরি 342 কি 45 ফৌজদারিতে, কিন্তু 167তে বলছে পুলিশ হেফাজতের কথা। তো পুলিশ হেফাজত বলল ওইটাই মূলত রিমান্ড। আবার 26 নম্বর সেকশনে এখানে সাক্ষ্য হয়নি, কিন্তু রিমান্ডের কথা বলেন, ওখানেও বলে পুলিশ হেফাজতে থাকাকালীন বা পুলিশের হেফাজতে দিলে হবে না, শুধু পুলিশের হেফাজতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দিতে হবে। স্যার আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা যেটা 342 ওটা নাকি স্যার? না, এইটা শুধু জবানবন্দি জিজ্ঞেস করা, 342-এ তো না, এটা আপনার এই 345-এ মনে হচ্ছে মুলতবি। এর আশেপাশে আপনার একটা সেকশনে আছে এই পুলিশ রিমান্ডের কথা, 45 অপরাধের আপোষ নিষ্পত্তি বা 345-ও হতে পারে। একটা তো হচ্ছে 344, 345 ওইদিকে একটা তো মুলতবি, আর একটা তো হচ্ছে মীমাংসা। এখন ওইদিকে আপনার একটা সেকশনে আছে, একটু দেখতে হবে, মুখস্থ থেকে ভুল বলাটা ঠিক হবে না। যা হোক, আগে আগে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। এই যে গত ক্লাসগুলো নিয়ে বা নাহিদ আপাতত বেশ ভালো রেসপন্স করছে, উনি বলুন যে প্রশ্নটা ছিল যে স্বীকারোক্তি আপনার কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, কোন কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হবে। তাইলে উনি প্রথমে বললেন 26 ধারাতে প্রাসঙ্গিকও আছে একটা জিনিস, একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে অপ্রাসঙ্গিক। ভেরি গুড। এরপরে ওই নাহিদ আপাই কন্টিনিউ করেন, এরপর আমাদের আনসারটা কি হবে? স্যার এটা কি উত্তর বলবো না, একটু বুঝতে পারি স্যার? এইটা তো উত্তর ধারাগুলো বলবো। হ্যাঁ, ধারাগুলো বলেন। আসলে আপনাকে অন্য একটা জিনিস বলি, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন। আপনি যখন এই যে আমরা বলি না যে এলএলবি তে ফার্স্ট ক্লাস পাই না, আসলে ফার্স্ট ক্লাস পাই না যে আমরা ধারা লিখতে পারি না। আপনি যেভাবে আনসার দিচ্ছেন টু দা পয়েন্ট, বেশি বড় করে লিখতে হয় না, ভাবে যদি আপনি লিখতে পারেন ধারা ভিত্তিক, তাইলে ইনশাল্লাহ ভালো মার্কস পাবেন। তো 26 ধারা তো বললেন, এখন প্রাসঙ্গিকের বেলায় আর কোন কোন ধারা লিখতে হবে?
স্যার 27 নাম্বার হ্যাঁ 27 নাম্বার আলামত উদ্ধার এটা আলামত উদ্ধার, হ্যাঁ হ্যাঁ আলামত উদ্ধার। তাইলে আলামত উদ্ধার বিস্তারিত একটু বলেন। হ্যাঁ আলামত উদ্ধার বিস্তারিত স্যার মানে এখানে এখানে যেগুলো অপরাধ করা হয়েছে সেই দ্রব্য বস্তুগুলো যেমন ছুরি, চাকু, রামদা, তারপর চাইনিজ কুড়াল বা রক্ত মাখা কাপড়, কোনো চেতনানাশক দ্রব্য, এগুলো আলামত উদ্ধার হলে এগুলো আলামত যখন উদ্ধার হবে, যতটুকু উদ্ধার হবে ততটুকু এটা প্রাসঙ্গিক হবে পুলিশের কাছে এটা তথ্য দেওয়া অনুযায়ী। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির স্বীকারোক্তি অনুযায়ী যদি কোনো আলামত উদ্ধার করা হয় তাইলে সেটা যতটুকু আলামত উদ্ধার হয়েছে ততটুকু প্রাসঙ্গিক হবে। তারপরে প্রাসঙ্গিক হবে, জি স্যার। এরপর আর কি লিখবেন? তারপরে 28 ধারা। 28 ধারাতে কি বলছে? 28 ধারাটা হচ্ছে স্যার 24-এর বিপরীত, মানে এটা হলো অপসারণ, দূর করা, মানে এই ভয় ভীতি থ্রেট এগুলো সব অপসারণ করে তার কাছে যেটা স্বীকারোক্তি হবে সেটাই প্রাসঙ্গিক হবে। আসলে এর সাথে দুইটা জিনিস অ্যাড করি। স্বীকারোক্তিটা নেওয়ার একটা নিয়ম ছিল, যে নিয়মগুলো যদিও বা আপনারা খেয়াল করতে পারেন নাই যেহেতু সেটার ভিন্নরূপ হয়ে গেছিল এই কারণে, তবে স্বীকারোক্তি নেওয়ার আইন স্বীকৃত কিছু নিয়ম আছে এবং আপিল বিভাগেরও সিদ্ধান্ত আছে এই ক্ষেত্রে। তো স্বীকারোক্তি নেওয়ার নিয়মটা হচ্ছে কি, আপনাকে পুলিশ হেফাজতে আপনি ছিলেন, ম্যাজিস্ট্রেটের কাছে আপনি স্বীকারোক্তি দিবেন অপরাধটা সম্পর্কে। সেই সময় ম্যাজিস্ট্রেটের কিছু করণীয় থাকে। সে করণীয়র মধ্যে 1 নম্বর করণীয় হচ্ছে পুলিশকে বের করে দিবে। পুলিশকে বের করে দিয়ে যে আসামি ও অভিযুক্ত যে আপনার স্বীকারোক্তি দিতে গেছে তাকে জিজ্ঞাসা করবে যে সে কি কারো প্রলোভনে কেউ তাকে পিটাইছে কিনা, ভীতি প্রদর্শন করছে কিনা, মারছে কিনা ইত্যাদি জিজ্ঞেস করবে এবং সে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছে কিনা। সে যদি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে চায় তাহলে তাকে বলবো যে তুমি ভেবে দেখো এই স্বীকারোক্তি দিলে তুমি অপরাধের সাথে জড়াই যাবে, তোমার জেল ফাঁসি হবে, তুমি দিতে রাজি আছো কিনা বলো, এবং আসলেই তুমি এই অপরাধের সাথে সংশ্লিষ্ট কিনা। সে যদি বলে যে না হ্যাঁ আমি অপরাধের সাথে সংশ্লিষ্ট, আমি স্বীকারোক্তি দিব, তাহলে সেই স্বীকারোক্তি নেওয়া হবে। 27 নম্বরে যে জিনিস 28 নম্বরে যে জিনিসটা বলে যে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি এগুলো অপসারণের পরে যদি সে কি দেয়, স্বীকারোক্তি দেয়, তাইলে সেটা প্রাসঙ্গিক হবে। আর মনে রাখবেন টু দা পয়েন্ট একেবারে অপসারণ শব্দটা দিয়ে। তাইলে আমরা 26-এ পাচ্ছি কি ওই পুলিশ হেফাজত, 27-এ পাইলাম আপনার আলামত, 28-এ পাচ্ছি অপসারণ, আর 29-এ এরপরে কোনটা লিখবেন? 29-এ স্যার হ্যাঁ এটা 29 কি লিখতে হবে এখানে? প্রাসঙ্গিকের বেলায় 29-এ গোপনীয়তা, তাইলে কি আপনার পুরো গোপনীয়তা কথাটা দিয়ে আমরা কি বলবো? সংক্ষেপে ছোট করে লিখতে হবে স্যার। হ্যাঁ কোন একটা জিনিস কেউ স্বীকার কর, আসামি যদি আপনার গোপনীয়তা রাখার স্বীকারোক্তি প্রদান করে তাহলে সেটাও প্রাসঙ্গিক হবে। শর্ত প্রাসঙ্গিকে চলে আসবে, এই গোপনীয়তা যেটা এটাও প্রাসঙ্গিকে চলে আসবে। এটা দিয়ে বুঝাচ্ছে আসামির দোষস্বীকারোক্তির সময় যদি সে সত্য দেয় যে আমি যে দোষস্বীকারোক্তি দিচ্ছি সেটা গোপন রাখতে হবে, তাইলে সে সত্য মতো যদি আপনার তার স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে প্রাসঙ্গিকের বেলায় এই সেকশনও আসবে 26, 27, 28, 29। 26-এর একটা পার্ট এটা লিখার পরে যেটা প্রাসঙ্গিক সেটা লিখার পরে লিখবেন যে তবে আপনার শুধু পুলিশ হেফাজতে যদি স্বীকারোক্তি দেওয়া হয় তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে। এইটা প্রাসঙ্গিকের বেলায়।
তাহলে 29। এরপর আর কোন সেকশন আসবে? 30 আছে সহযোগী সহযোগী আসামি। হ্যাঁ, এটা তার অনেকটা দণ্ডবিধি 34 ধারা মতন একসাথে অপরাধ করেছে, কেউ স্বীকার করছে কেউ স্বীকার করছে না। যখন স্বীকার করবে মানে সে নিজেকে জড়িয়ে যখন দোষ স্বীকার করবে সেটা প্রাসঙ্গিক হবে, আর যদি সে নিজেকে আড়াল করে আমি দোয়ার তুলছি পাতায় এরকম, তাহলে সেটা স্বীকারোক্তি মানে সেটা প্রাসঙ্গিক হবে না। সে যদি নিজেকে না জড়িয়ে তার সহযোগী আসামি বা অন্যান্যদের দোষ স্বীকার করে তাইলে সেটা প্রাসঙ্গিক হবে না। তাহলে 30 দুইটা পার্ট, প্রাসঙ্গিক হবে। 30 দুইটা পার্ট। একটা পার্ট প্রাসঙ্গিক হবে যদি সে নিজেও দোষী, তার সাথে যারা ছিল তারাও দোষী, এই কথা বলে। সে নিজেও অপরাধ করছে, তার সাথে যারা ছিল তারাও অপরাধ করছে, তাইলে এই স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। আর যদি বলে যে আমি অপরাধ করিনি, অন্যরা অপরাধ করছে, তাইলে সেটা প্রাসঙ্গিক হবে না। তাইলে 30 দুইটা পার্ট, 26 দুইটা পার্ট। এখন কথা হচ্ছে এখানে আমরা বুঝতে পারলাম কি 26-30 তাইলে একটা অংশ প্রাসঙ্গিক হবে আর একটা অংশ অপ্রাসঙ্গিক হবে। এই দুইটা দ্বারা দোনোটা উত্তরেই আসবে, ঠিক আছে? এই দুইটা দ্বারা প্রাসঙ্গিকও আসবে অপ্রাসঙ্গিকও আসবে। তাইলে ভেরি গুড, আমরা প্রাসঙ্গিক পাইলাম। এরপরে যদি অপ্রাসঙ্গিক সম্পর্কে লিখেন তাহলে কি লিখবেন? যেটা নেগেটিভ সেটা অপ্রাসঙ্গিক হবে স্যার, যেটা পজিটিভ সেগুলো প্রাসঙ্গিক হবে। স্পেসিফিক আছে, সেকশনগুলো স্পেসিফিক আছে। আপনি যে 28 নাম্বার সেকশন বলছিলেন, 28 নাম্বার সেকশনে বলছিলেন কি 24 বিপরীত। তাইলে অপ্রাসঙ্গিক কোথায় থেকে শুরু হয়? অপ্রাসঙ্গিক শুরু হয় 24 নাম্বার সেকশন থেকে। মনে রাখবেন অপ্রাসঙ্গিকের সেকশন হলো 4টা, 24, 25, 26 একটা পার্ট, 30 একটা পার্ট। আর প্রাসঙ্গিকের পার্ট হচ্ছে 26 একটা পার্ট, 30 একটা পার্ট, 27, 28, 29, 5টা। তাইলে আমাদের 24 থেকে 30 এখানে আপনারা নোট করে নিতে পারেন। 24, 25 হচ্ছে অপ্রাসঙ্গিক, সাথে 26 একটা পার্ট, 30 একটা পার্ট অপ্রাসঙ্গিক। এরপরে 26, 27, 28, 29, 30 একটা পার্ট, 26 আর 30 একটা পার্ট, মাঝখানে 3টা সেকশন, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক। যাই হোক, অন্য কেউ পড়াশোনা করছেন, পড়া দিতে পারবেন যে এরকম আর কেউ আছে? জি স্যার, চেষ্টা করতে হবে স্যার, পড়ছি তো স্যার। পড়ছেন না বললে 17 নম্বর সেকশনে কি বলা আছে? স্যার স্বীকৃতির সঙ্গে স্যার। স্বীকৃতির সংজ্ঞা দেখি বলেন, স্বীকৃতির সংজ্ঞা 17 নম্বর সেকশন অনুযায়ী বলেন। স্যার আপনি বই উঠালে হবে না। না স্যার, একবার মুখস্থ, পুরোপুরি মুখস্থ স্যার বলতে পারতেছি না স্যার। একটু আইডিয়া রিভিউ করে স্যার এই ক্রাইটেরিয়া নিচ্ছে স্যার। হ্যাঁ, একবারে মুখস্থ স্যার করতে পারি না, ওই আবুল। ঠিক আছে, এটা মাথায় রাখিয়ে। জি স্যার। স্যার জাস্ট সেকশন গুলোর সাথে পরিচিতি হচ্ছে স্যার, এই আপনার কথাগুলো স্যার মিলাচ্ছি এই স্যার, তাছাড়া একবারে ক্লিয়ার হয়ে গেছে। করতে হবে, পড়াশোনা করতে হবে, শুধু মিলানো হবে না, মুখস্থ চেষ্টাও করতে হবে। আপনার দোনোটাতে ইয়া হবে। যা হোক, এখন স্বীকৃতির সংজ্ঞা তো আপনারা যারা এলএলবিতে পড়তেছেন তাদের একেবারে তটস্থ থাকার কথা। তাইলে এই যে সাহস করে কথাবার্তা পড়াশোনা করতেও হবে, বলতেও হবে। আর যদি আমরা 4টে জিনিস করবেন না জীবনে, এলএলবি করতে আসছেন, 4টে জিনিস জীবনে করবেন না। প্রথম কথা হচ্ছে আমার পরীক্ষা কখন হবে। আপনার পরীক্ষা কখন হবে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে পারবে, সেটা অন্য কেউ সুনির্দিষ্ট ভাবে বলতে পারবে না, সম্ভাব্য বলতে পারবে, এটা সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না। 1 2 নাম্বার, আমি রেজাল্ট দিলে পড়াশোনা করব,
তো আপনি রেজাল্ট দিলে যদি পড়াশোনা করেন, এতদিন পড়াশোনা না করে বসে থাকেন, হবে হবে না। আপনি যেমন প্রতিদিন আমরা কি এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, খাবার দাবার খাচ্ছি, দৈনন্দিন বাকি সব কাজ করতেছি, তাইলে আমাকে এলএল লর পড়াশোনা করতে হবে। আপনি যেদিন এলএলবি তে ভর্তি হয়েছেন সেদিন কনফার্ম হয়ে গেল আপনাকে সারা জীবন লর পড়াশোনা করতে হবে। এবং কতদিন করতে হবে লর পড়াশোনা? কতদিন করতে হবে? হ্যাঁ, কবরে যাওয়া পর্যন্ত। আমরা যখন অ্যাডভোকেট হব তাদের পড়াশোনা কবরে যাওয়া পর্যন্ত। এই যে আপনার কাছে ডকুমেন্ট নিয়ে আসবে, আপনার কাছে মামলা নিয়ে আসবে, এগুলো আপনাকে পড়াশোনা করতে হবে না? গেছে। তাইলে এই কনক ভাই বাদ আর কেউ আছেন পড়া দিতে পারবেন এরকম? আচ্ছা, যা হোক, সবার প্রতি অনুরোধ, সবাই বেশ কমে কিছু না কিছু করবেন। নাহিদ আপাতত মাশাআল্লাহ বেশ ভালো রেসপন্স করতে পারছে, বেশ ভালো বলতে পারছে। এবং আমাদের অ্যাডভোকেট হতে গেলে দুইটা জিনিসের চেষ্টা করতে হবে, একটা হচ্ছে কথা বলা বা পড়াশোনা বলা, আর একটা হচ্ছে লিখা। আপনাকে দোনোটাতে এক্সপার্ট হতে হবে। নিজের থেকে কিছু লিখতেও হবে। আপনার কাছে যখন ক্লায়েন্ট আসবে তখন উনি কিছু কাগজপত্র, একটা ঘটনা, এগুলো নিয়ে আসবে, যে এটা আপনার ভালো মতো শুনে আপনাকে সাজায় সুন্দর করে উপস্থাপন করতে হবে। তো যা হোক, এরপরে আমরা আর কি কি পড়াইছিলাম অন্তত পক্ষে এটা কেউ বলতে পারবে? এই গ্রুপে আর পড়াশোনা কি কি করা হয়েছে? জি, একটা প্রশ্ন ছিল স্যার, ছোট করে। বলেন। স্যার, এই পুলিশ হেফাজতে কি কাউকে কি স্যার মারধর করতে পারে? সালাম করবে পুলিশ হেফাজত? মানে রিমান্ডে যেটা বলে আর কি স্যার। ওই তো এটা আর কি, সালাম করার জন্য নিয়ে যায় পুলিশে, মারধর তো করবে। স্যার এটাকে আইনগত বৈধতা আছে? আইনে বৈধ নেই, আইনে বৈধতা নেই, তবে একেবারে না মাত্র বলে নেই। কিছু মনে করিয়েন না, আমাদের দেশে তো এগুলো পলিটিক্যালি হ্যান্ডেল করে। উন্নত বিশ্বে এটা পলিটিক্যালি হ্যান্ডেল করার কোনো বিধিবিধান নেই, এটার ভিন্ন রূপ আছে। যা হোক, তবে এগুলো পড়াশোনার বাইরে কথাবার্তা। এগুলো যখন আপনারা অ্যাডভোকেট হবেন, যখন আরো পড়াশোনা করবেন, তখন নিজেই বুঝতে পারবেন। পড়াশোনায় থাকি। বলেন। স্যার, যে মাতাল অবস্থায় যদি স্যার দোষ স্বীকার করে স্যার, তাহলে কি এটা কি স্যার প্রাসঙ্গিক হবে স্যার? মাতাল অবস্থায় যদি দোষ স্বীকার করে সেটা একটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, আর একটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না। মাতাল অবস্থায়ও না, আপনি সুস্থ অবস্থায়ও দোষ স্বীকার করছেন, সেটাও প্রাসঙ্গিক হওয়ার কিছু ব্যাপার স্যাপার থাকে। ঠিক আছে? জসমিয়াকে চিনেন আপনারা? তখন আর নাম শুনছেন জসমিয়ার? 21 আগস্ট মামলার আসামি স্যার। কোন মামলার আসামি? গ্যানেট হামলা মামলা। হামলা মামলার আসামি। তাহলে জসমিয়া কি ছিল আসলে? কি সে গ্রেনেড হামলা মামলার আসামি ছিল? পরে তো স্যার প্রমাণ হচ্ছে উনি গ্রেনেড হামলার আসামি ছিল না। ছিল না, নাটক সাজাইছে। একে দিয়ে নাটক করছিল। যা হোক, তাহলে সে আপাতত সে কি ছিল না? গ্রেনেড হামলা মামলার আসামি সে ছিল না, বা সে জড়িত ছিল না, তাকে দিয়ে নাটক সাজাইছে। তাহলে আপনার প্রশ্নটা ছিল কি, যে কেউ যদি মাতাল অবস্থায় স্বীকারোক্তি দেয় সেটাও গ্রহণযোগ্য হবে কিনা? তাহলে জজমিয়া কি মাতাল অবস্থায় দিচ্ছিল স্বীকারোক্তি? জজমিয়া তো সুস্থ অবস্থায় স্বীকারোক্তি দিছে, সে মাতাল অবস্থায় দেয়নি। কিন্তু তারপরেও তার স্বীকারোক্তি কি ছিল না? গ্রহণযোগ্য ছিল না, গ্রহণযোগ্য হয়নি। তাই এই কথা কত নাম্বার সেকশনে বলছে যে স্বীকারোক্তি গ্রহণযোগ্য হয় কি হয় না, বা কি রকম হবে, এটা কতটুকু হবে, এটা কত নাম্বার সেকশনে বলছে কেউ বলতে পারবে? 29 নম্বর সেকশনে বলছে স্যার। 29-এ আপনার 29-এ তো বলছে প্রাসঙ্গিক হবে, আর
কোন সময় প্রাসঙ্গিক হবে, কোনটা প্রাসঙ্গিক হবে না, বা কি হবে, এই যে স্বীকারোক্তি, এগুলা কত এই স্বীকৃতি স্বীকারোক্তি নিয়ে আমাদের আলোচনা কত থেকে কত নাম্বার সেকশনে আছে? 20 থেকে 26 স্যার। না না, 24 থেকে 26 না। আপনার স্বীকৃতি সংজ্ঞা আছে দিতে 17তে। আপনার স্বীকৃতি সংজ্ঞা দিয়েছে 17তে। 17 থেকে স্যার 23 পর্যন্ত। 17 থেকে 31। আপনার স্বীকৃতি স্বীকারোক্তির বিধিবিধান এগুলো আছে 17 থেকে 31। আপনার আমরা তো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক এই জিনিস তো 24 থেকে 30 পর্যন্তই পড়লাম, ঠিক আছে? মনে রাখবেন ওইগুলো ব্যবহার হয় ফৌজদারিতে। 24 থেকে 30 এই সেকশন গুলো ব্যবহার হয় ফৌজদারি মামলা মোকদ্দমায়। আর 17 থেকে 23 ব্যবহার হয় সাধারণত দেওয়ানি ক্ষেত্রে, সিভিল মামলার ক্ষেত্রে। আর অন্যভাবে ধরতে গেলে 17টা কিন্তু কমন। 17টা যেহেতু স্বীকৃতির সংজ্ঞা, এটা আপনার ফৌজদারি অনুযায়ীও হতে পারে, দেওয়ানি অনুযায়ীও হতে পারে, ঠিক আছে? এরপরে যে 31 নাম্বার সেকশনে বলছে, সে 31-এর বিষয়বস্তুটা বলেন, নাহিদ আপা বলেন। 31টা হচ্ছে আপনার চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ না, চূড়ান্ত প্রমাণ নয় বলছে। চূড়ান্ত প্রমাণ নয় স্যার, তবে প্রমাণের বাধা সৃষ্টি করতে পারে স্যার, এরকম বলছিলেন স্যার আপনি। এই যে উনি যে প্রশ্নটা করলেন, মাতাল অবস্থায় দিলে আপনার গ্রহণযোগ্য হবে কিনা, বা সুস্থ অবস্থায় দিলে গ্রহণযোগ্য হবে কিনা, আসলে এই কথা 31-এ বলে দিচ্ছে যে না, এইটা এইগুলো কোনোটাই চূড়ান্ত প্রমাণ নয়। এটা গ্রহণযোগ্য হতে পারে, গ্রহণযোগ্য নাও হতে পারে। কি বলতেছে ওখানে? এটা কি নয়, চূড়ান্ত প্রমাণ নয়। তবে কি বলছে? তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। কি প্রমাণে বাধা সৃষ্টি করবে? আপনি যেটা বলছেন তার বিপরীত কিছু প্রমাণে বাধা সৃষ্টি করবে। আপনি একবার বলছেন আমি খুন করছি, ঠিক আছে? এখন আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে খুনের, আপনার বিচার আচার হয়েছে, সবকিছু হয়ে গেছে, এরপর আপনি বলতে পারবেন না যে আমি খুন করিনি। এই কথা কি বলতে পারবে? তাহলে এটা ভিন্ন কিছু প্রমাণে বাধা সৃষ্টি করবে। ওখানে 31-এ বলা আছে এই জিনিসটা। তাহলে আমরা মোটর উপর বুঝতেছি কি, আপনি দোষ স্বীকারোক্তি করলে শুধু সেটার উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়া যাবে না। সেটা আপনার সত্য কি মিথ্যা, এটা বিচার বিবেচনা করার জন্য কে আছেন? আদালত আছে স্যার। আদালত আছে, জজ স্যার আছেন। উনি বিবেচনা করবেন এটা সত্য কি মিথ্যা। এরপরে উনি যদি ভুল বিবেচনায় ওনাকে সাজাও দেয়, তাহলে এরপরে কি হবে? সেটার আপিল হবে, সেটা রিভিশন হবে, সেটা রিভিউ হবে, আরো অনেক ধাপ থেকে যায়। তাইলে ওখানে কারেকশনও হবে, ওখানে কারেকশনও হবে। তাইলে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি দ্বিতীয় ক্লাসে স্যার বলেছিলেন আমাদের একটা প্রশ্ন দিবেন, প্রশ্নের উত্তর দিবেন। সেটা হচ্ছে মামলা প্রমাণের দায়িত্ব ও সাক্ষী উপস্থাপনার দায়িত্বের মধ্যে পার্থক্য কি? এটা দেওয়ার কথা ছিল স্যার। মামলা প্রমাণের দায়িত্ব এবং সাক্ষী উপস্থাপনার দায়িত্বের মধ্যে পার্থক্য দেখাও, এই প্রশ্নের উত্তরটা স্যার। এটা বলি, আপনি মামলা প্রমাণের দায়িত্ব কার? এটা কত নাম্বার সেকশনে পড়ে? এটা 101-এ পড়ে স্যার। 101 এ? 101, হ্যাঁ স্যার। তাইলে মামলা প্রমাণের দায়িত্ব কার? যিনি মামলা করলো স্যার, যিনি বাদীর কেন হয় 101 অনুযায়ী? সে রায়টা কামনা করতেছে।
গুড, সে রায়টা কামনা করতেছিল। তাইলে কথা হচ্ছে আপনার আদালতের কাছে কোনো বিষয়ে যে কোনো রায় কামনা করে মামলা প্রমাণের দায়িত্ব হচ্ছে তার। আর সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব কার? সাক্ষীকে আনার দায়িত্ব কার? সাক্ষী কে? সেটা বাদীও নিয়ে আসতে পারে, বিবাদীও নিয়ে আসতে পারে। ঠিক আছে, সেটাকে নিয়ে আসতে পারে, বাদীও নিয়ে আসতে পারে, বিবাদীও নিয়ে আসতে পারে। সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব উভয় পক্ষে, যে পক্ষের সাক্ষ্য নিয়ে আসার কথা তার। সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব উভয় পক্ষের। এখন একটা পর্যায়ে গিয়ে মামলা প্রমাণের দায়িত্ব বলতেছে উভয় পক্ষের। 102 নম্বর সেকশনে কি বলে? 102 এ কি বলে বলেন? স্যার 102 বলে আপনার প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? কোন মোকদ্দমায় কোন মোকদ্দমায় বা কার্যক্রম দায়ের করার পর যদি কোনো সাক্ষ্য উপস্থাপন না করা হয়, যে পক্ষ হেরে যাবে তাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, তাকে প্রমাণ দিতে হবে। বাদীকে তাইলে এখন মনে করুন আপনি প্রমাণ দিচ্ছেন, আপনি হেরে যাচ্ছেন, আপনি প্রমাণ দিচ্ছেন, আমি হেরে যাচ্ছি, সেক্ষেত্রে প্রমাণ দেওয়ার দায়িত্ব কার? বাদী। না, বাদী তো সাক্ষী দিল, আপনি হেরে যাচ্ছেন, আপনি মামলা করছেন, আপনি হেরে যাচ্ছেন, আপনি সাক্ষী দিচ্ছেন না, তাইলে আপনি দিতে যাচ্ছেন, আপনার অপোজিট পার্টি হেরে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার সাক্ষী দিবে কে? আপনারটা তো আপনি দিলেন। সেই ক্ষেত্রে 102 নম্বর সেকশন অনুযায়ী যে হেরে যাচ্ছে সে দিবে, আপনার প্রতিপক্ষ দিবে। সংশ্লিষ্ট পক্ষের উপরেই করতে হবে। হ্যাঁ, সংশ্লিষ্ট পক্ষের বিপরীত পক্ষ দিবে। তাহলে ওখানে দেখতেছি কি আমরা, এই যে দায়িত্বটা, প্রমাণের দায়িত্বটা শিফট হচ্ছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে, কিন্তু সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব শিফট হয় না। আপনি যাদেরকে মামলায় সাক্ষ্য দেওয়ার কথা লিখে দিচ্ছেন, এরা সাক্ষী আমার, তারা সাক্ষী দিবে, অন্য কেউ ওই ব্যাপারে আর সাক্ষী দিতে পারবে না যদি আদালত অনুমতি না দেয়। জিনিসটা বুঝে পাইছেন? সাক্ষী উপস্থাপনের দায়িত্ব কেমনে আসে? তাইলে বলি এক্ষেত্রে স্যার আদালতের অনুমতি নিয়ে স্যার সাক্ষী পরিবর্তন করা যাবে না স্যার? যাবে, পরিবর্তন না, হয়তো ওই নতুন কাউকে নিয়ে আসা যাবে, বা যাদেরকে আপনি দিতে বলছেন তাদের বাইরে গিয়ে আরো কয়েকজনকে আনা যাবে, এইটা করা যাবে। তো সবশেষে একটা জিনিস বলি, আমরা আগে আইনের প্রাইমারি বিষয় যেগুলো আছে, সোজা কমন জিনিস যেগুলো আছে, সেগুলো আমরা পড়ে ফেলার চেষ্টা করব। এটা কিন্তু অনেক কঠিন টপিকস, এই যে প্রমাণের দায়িত্ব আর সাক্ষ্য উপস্থাপনের দায়িত্ব, এগুলো আমরা পড়বো যখন আইনটা নিজেরা একটু রপ্ত করতে পারবো, তারপরে বিস্তারিত পড়লে আপনার মনে থাকবে। কিন্তু এমনি এখন আমি বললাম, আপনারা শুনলেন, এগুলো মনেও রাখা যাবে না। ঠিক আছে, এই প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রমাণের দায়িত্ব নিয়ে যে প্রশ্ন আসে, এটা নেক্সট এক্সাম যারা দিবেন তাদের আসবে, এবং এখানে 4টা থেকে 5টা লেস লাগানো কোয়েশ্চেন থাকে, তার মধ্যে এটাও একটা। 2-3টা পয়েন্ট দিয়ে, 4টা পয়েন্ট দিয়ে আপনাদের এই প্রশ্ন আনসার আপনারা শেষ করে দিতে পারবেন। তো যা হোক, এরপরে আমরা মূল আলোচনায় আসি। আজকে কি পড়াবো বলছিলাম, মনে আছে আপনাদের? আমরা কিন্তু আজকে যা আলোচনা করছি তার বাইরে আরো 2টা টপিকস আমরা পড়ছিলাম। একটা ছিল এস্টোপেল, আর একটা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা, জনশ্রুতিমূলক সাক্ষ্য। এই টপিক গুলো আমরা পড়ছিলাম। ইনশাল্লাহ আপনারা যারা পড়াশোনা একেবারেই করেন নাই, তারা এই সপ্তাহে এই প্রমাণের দায়িত্ব, মৃত্যুকালীন ঘোষণা, এস্টোপেল, এই স্বীকৃতি, স্বীকারোক্তি, বা কোন সময় প্রাসঙ্গিক হবে, কোন সময় প্রাসঙ্গিক হবে, যেভাবে আমরা আলোচনা করলাম, নিজেরা আর একটু পড়াশোনা করবে।
এরপরে পড়াবো বলছিলাম ইঙ্গিতবাহী প্রশ্ন। আপনাদের মনে ছিল কি ইঙ্গিতবাহী প্রশ্ন বলছিলাম নাকি যারা জবানবন্দি পুনঃ জবানবন্দি বলছিলাম? স্যার মনে হয় আপনি লাস্ট ক্লাসে স্যার এগুলোর উপরে আলোচনা করতে চাইছিলেন। এই যে যেগুলা এর আগে যে লাস্ট 2-3 ক্লাস যেগুলো এসেছে স্যার এগুলো নিয়ে আলোচনা করতে চাইছিলেন, পড়া নিতে চাইছিলেন এবং এগুলো। তাইলে হ্যাঁ, তাইলে আমরা আজকে নতুন করে পড়াশোনা করব, সেটা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন কি। তো ইঙ্গিতবাহী প্রশ্ন তো আমরা বুঝি সাধারণত, ইঙ্গিতবাহী প্রশ্ন আমরা বুঝি না কোনটা ইঙ্গিতবাহী প্রশ্ন হবে। যে প্রশ্নে উত্তরের ইঙ্গিত থাকে সেটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। মাল্টিপল চয়েসের মতো স্যার। এক কথায় যে উত্তর দেওয়া যায় হ্যাঁ অথবা না দ্বারা। হ্যাঁ অথবা না দ্বারা। তাইলে এই যে আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, জসিমউদ্দিন না, আপনি কি বলবেন, উত্তর কি হবে? জি জসিমউদ্দিন। জি জসিমউদ্দিন। আর যদি জসিমউদ্দিন না বলো, যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম নাসিরউদ্দিন, তাইলে আপনি আনসার দিবেন কি? যে আমার নাম জসিমউদ্দিন, নাসিরউদ্দিন নয়। হ্যাঁ আমার নাম নাসিরউদ্দিন নয়, না আমার নাম নাসিরউদ্দিন নয়। তাহলে এই যে হ্যাঁ না উত্তর যেটা, এটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। সাধারণত যে প্রশ্নের উত্তর লুকায়িত থাকে, ইঙ্গিত দিয়া থাকে, সেটাই হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন। এখন মনে রাখবেন ইঙ্গিতবাহী প্রশ্ন সবসময় সিম্পল হবে, এটা কমপ্লেক্স হবে না, কোনো জড়ানো প্রশ্ন হবে না। আপনার 2-3টা আনসার হবে ওই প্রশ্নের উত্তর, ওই রকম কোনো প্রশ্ন হবে না ইঙ্গিতবাহী প্রশ্নে। ইঙ্গিতবাহী প্রশ্ন আমাদের কত নাম্বার সেকশনে আছে? 1872 কততে? 141 ধরে স্যার। 141 দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্ন। তার ইংরেজিটা কি বলে? লিডিং কোশ্চেন। লিডিং কোয়েশ্চেন, গুড। ইংরেজিতে বলে কি তাকে? লিডিং কোয়েশ্চেন। তাইলে আমাদের যদি পরীক্ষা আসে ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বুঝো, ইঙ্গিতবাহী প্রশ্ন কি, ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দাও, যা হবে আমাদের প্রথমে লিখতে হবে সাক্ষ্য আইন 1872-এর 141 দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা প্রদান করা। সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, তারপরে 141 ধারা অনুযায়ী লিখে নিচে কমা দিয়ে তারপরে নতুন প্যারাগ্রাফ পরে লিখবেন যে যে প্রশ্নের উত্তরে আপনার প্রশ্ন উত্তর লুকায়িত থাকে, প্রশ্ন উত্তরের ইঙ্গিত থাকে, তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। আপনার ইঙ্গিতবাহী প্রশ্নের একটা প্রশ্নের উত্তর হবে একটা, কোন ইঙ্গিতবাহী প্রশ্নে কোনো জড়ানো প্রশ্ন করা যাবে না। যে প্রশ্নের একাধিক উত্তর থাকবে সেই প্রশ্ন ইঙ্গিতবাহী প্রশ্নে করা যাবে না। কোনটা ইঙ্গিতবাহী প্রশ্ন, কোনটা ইঙ্গিতবাহী প্রশ্ন নয়, দুইটা উদাহরণ দিয়ে দিবেন। এইটা ইঙ্গিতবাহী প্রশ্ন, ওইটা ইঙ্গিতবাহী প্রশ্ন নয়। এই যে আপনাকে প্রশ্ন করলাম আপনার নাম কি, জসিমউদ্দিন? হ্যাঁ আমার নাম জসিমউদ্দিন, তাইলে এটি ইঙ্গিতবাহী প্রশ্ন। না আমার নাম জসিমউদ্দিন নয়, এটি ইঙ্গিতবাহী প্রশ্ন বা প্রশ্নের উত্তর। আর যদি জিজ্ঞেস করি যে আপনি 20 তারিখে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে কাউকে খুন করতে দেখছেন, তাইলে এখানে অনেকগুলো প্রশ্ন। আপনি 20 তারিখে স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন কিনা, খেলা দেখতে গিয়ে থাকলে আপনি খুন করতে দেখছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তাইলে এটা হচ্ছে আপনার জড়ানো প্রশ্ন, সেটা কি হবে না? ইঙ্গিতবাহী প্রশ্ন হবে না। এখন প্রশ্ন হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়? এটা কত নাম্বার সেকশন? ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়?
143 স্যার। 143 কখন করা যাবে ইঙ্গিতবাহী প্রশ্ন? আমরা 143 পড়ার সময় পড়ব জেরাই ইঙ্গিতবাহী প্রশ্ন পড়ব। হ্যাঁ, 143 আমরা পড়ব কি, পড়ার সময় পড়ব কি জেরাই ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়? জেরাই জেরাই। জেরা কাকে করে? সাক্ষীকে স্যার। সাক্ষীকে স্যার, সাক্ষীকে। সাক্ষীকে। গুড। তাইলে সাক্ষীকে যে জেরা করবে সেই সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, যাই সেই সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। এটা হচ্ছে 143। আর কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, এটা কত নম্বর সেকশনে বলা আছে? স্যার 142। 142। কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না? 142। ওখানে বলতেছে কি জবানবন্দি পুনঃজবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। তাইলে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না? জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময়। জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময়। তাইলে এই যে আমরা এখানে 142, 143 তিনটা নতুন কথা পাইছি। একটা হচ্ছে জবানবন্দি পুনঃজবানবন্দি, আর একটা হচ্ছে জেরা। এখন জবানবন্দি পুনঃজবানবন্দি জেরা এগুলো কোন সেকশনে বলা আছে? 142 আর 143। না, 142-এ বলছে জবানবন্দি পুনঃজবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, আর 143-এ বলছে জবানবন্দি পুনঃজবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। এখন আমার প্রশ্ন ছিল, বা আরেকটা স্পেসিফিক বলি, এই জবানবন্দি পুনঃজবানবন্দি জেরা এগুলোর সঙ্গ সাক্ষ্য আইনে দেয়া আছে। এটা কত নম্বর সেকশন? কাকে বলে? 141। 141-এ তো ইঙ্গিতবাহী প্রশ্ন। ও আচ্ছা। 146 আছে স্যার। না, 144-ও না। যা হোক, আরেকটা জিনিস বলি আপনাদেরকে, মনে রাখবেন পরীক্ষার খাতায় কখনো এই যে পড়াশোনা শুরু করছেন না, একেবারে শেষ না হওয়া পর্যন্ত আপনি যেটা জানেন না ওইটার অন্তত পক্ষে ধারা লিখা যাবে না, ঠিক আছে? আপনি ভুল কোনো কিছু লিখলে এক্সামিনার যদি খেয়াল করতে পারেন তাহলে মাইন্ডেই করবে যে সে আমারও গোল খাওয়াইতে চায়। যা হোক, এটা হচ্ছে 137 নাম্বার সেকশনে। 137 নাম্বার সেকশনে আপনার জবানবন্দি জেরা পুনঃজবানবন্দির সংজ্ঞা দিছে। তাহলে আমরা জবানবন্দি বলতে কি বুঝি? এটা কোথায় বলছে? সাক্ষ্য আইনের 137 দ্বারাই বলছে। এক্সামিনেশন ইন চিফ জবানবন্দি। নিজের পক্ষের সাক্ষীকে যখন প্রশ্ন করা হয় না, জিজ্ঞাসাবাদ করা হয়, নিজের তখন পক্ষের সাক্ষীকে যখন প্রশ্ন করা হয় তাকে বলা হয় জবানবন্দি। প্রশ্ন করে তার যখন উত্তর গ্রহণ করবে সেটাকে কি বলবে? জবানবন্দি। আর অপর পক্ষ যখন তাকে কি করবে? জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ, অপর পক্ষ যখন তাকে জিজ্ঞাসাবাদ করবে, এক পক্ষের সাক্ষীকে অপর পক্ষের সাক্ষী, তাহলে সেটা হবে জেরা। জি স্যার, জি স্যার। সেটা হবে জেরা। আর পুনঃজেরা কোনটা, পুনঃজবানবন্দি কোনটা হবে? জেরার পরে আবার যখন আপনার যে পক্ষ সাক্ষী নিয়ে আসছে সেই পক্ষ যদি তাকে আবার প্রশ্ন করে তাহলে সেগুলো হবে কি? পুনঃজবানবন্দি স্যার। নিজ সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে সেটা পুনরায় যাবে। পুনঃজবানবন্দি। তাইলে পুনঃজবানবন্দি স্যার, আর হচ্ছে স্যার জেরার সাথে মোটামুটি একটু মিলে যাচ্ছে মনে হচ্ছে স্যার। না, একটু মিলে না। জেরা শেষ হলে তারপর আপনি পুনঃজবানবন্দি নিবেন। যিনি সাক্ষ্য নিয়ে আসছে তারা নিলে সেটা আবার পুনঃজবানবন্দি। পুনঃজবানবন্দি জেরার সাথে মিলে না, জবানবন্দির সাথে মিলে। আপনার জেরা জবান করার পরে সাক্ষী নিয়ে আসছে, সাক্ষী নিয়ে আসার পরে যখন আপনার যে পক্ষ আনছে সে পক্ষ প্রশ্ন করবে, উত্তর নিবে, সেটা হচ্ছে জবানবন্দি। তারপরে তাদের
প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে শেষ। এবার তাকে যখন আপনার অপরপক্ষ প্রশ্ন করবে, এই বিষয় সম্পর্কে জানতে চাইবে, তখন সেটা হয়ে যাবে জেরা। জেরা শেষ হলো, তখন আবার যখন যে পক্ষ নিয়ে আসছে তাকে সেই পক্ষ প্রশ্ন করবে, তাহলে সেটা হচ্ছে পুনঃজবানবন্দি। এগুলো কত নম্বর সেকশনে বলছে? 137 এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন বা এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি, তারপরে হচ্ছে ক্রস এক্সামিনেশন, এরপরে হচ্ছে রি এক্সামিনেশন। এক্সামিনেশন আর এটার ক্রমটা বলা আছে, সংজ্ঞায়ও বুঝি আমরা, কিন্তু এটা ক্রমটা বলা আছে, মানে কোনটা আগে নিবে কোনটা পরে নিবে তারপরে কোনটা নিবে, এই জিনিসটা বলা আছে 138-এ। যারা জবানবন্দি, যারা পুনঃজবানবন্দির ক্রম বা সাক্ষ্য গ্রহণের ক্রম যেটা বলা আছে, এটা হচ্ছে কি 138-এ। তাহলে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ সেকশন পড়ছি। কয়টা সেকশন পড়ছি? 5টা সেকশন স্যার। ভেরি গুড। স্যার, আজকে আমরা নতুন করে 5টা পড়ছি। জি স্যার 141, 142, 143 আর 137, 138 স্যার। 137, 138 সাক্ষ্য আইনের যে কোনো পরীক্ষায় এই 5টা সেকশন খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য। কারণ এখানে যারা জবানবন্দি, পুনঃজবানবন্দি এগুলো সংজ্ঞা দিছে, ক্রম দিছে, এগুলোর প্রকৃতি, পরিধি, এগুলো সম্পর্কে আলোচনা আছে আপনার এখানে। এরপরে লিডিং কোয়েশ্চেন, ইঙ্গিতবাহী প্রশ্নের কথা আমরা পড়ছি, এটা কখন করা যাবে, এটা কখন করা যাবে না, সেগুলো পড়ছি। এই সবগুলো গুরুত্বপূর্ণ। এখন যারা ক্লাস করছেন, যারা রেসপন্স করতেছেন না, আপনারা নতুন কারা আছেন আজকে একটু পরিচয় দিন। একেবারে নতুন, আজকে প্রথম ক্লাস করতেছেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জয়ন্ত পাল, আজকে স্যার এডমিশন নিলাম আর আজকে এডমিশন নিছেন, ভেরি গুড। জয়ন্ত পাল, কোন কলেজ? নরসিংদী ল কলেজ স্যার, কোথা? নরসিংদী ল কলেজ। ও আচ্ছা, নরসিংদী ল কলেজ। নরসিংদী ল কলেজটা মনে হয় রেল লাইনের আশেপাশে, না? স্যার রেল লাইন থেকে একটু দূরেই, জেলখানার মোড় বলে আর কি, ওইখান থেকে কাছাকাছি আর কি। ও আচ্ছা, জেলখানার মোড় থেকে কাছাকাছি। যা হোক, তো কি এলএলবি ফাইনাল পরীক্ষা কবে? ফাইনাল পরীক্ষা তো স্যার কবে আমরা তো আর জানি না স্যার, বলেন যে পরীক্ষা কবে হবে এটা নিশ্চয়ই তো ন্যাশনাল ভার্সিটি জানে। আচ্ছা, ন্যাশনাল ভার্সিটি জানে। এটা আসলে আমার প্রশ্ন তো ভুল ছিল। প্রশ্ন হচ্ছে আপনি কত সালে পাস করছেন, তার মানে নেক্সট ফাইনালে আপনি দিবেন। জি স্যার, আমি 22-23 সেশন আছে স্যার। এই সেশন এত বেশি, এই সেশনে আবার কম বুঝি। ফাইনাল ইয়ার এডমিশন নিয়ে নিছেন ইতিমধ্যে, না? জি স্যার, জি 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 জি। ভেরি গুড। তো আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ নভেম্বর থেকে এই ডিসেম্বরের শেষ নাগাদ যে কোনো সময় হতে পারে। জি স্যার। আপনার সম্ভাব্য সময় বলে দেওয়া যায়, যেটাই একুরেট না। যা হোক, তাইলে আপনাদের পরীক্ষার জন্য, এই যে আপনি আজকে নতুন, আপনার পরীক্ষার জন্য যে টপিক গুলো আমরা আলোচনা করছি, প্রত্যেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার। আপনার প্রমাণের দায়িত্ব 101 থেকে 112 নম্বর সেকশন, তারপরে আপনার এই যে মৃত্যুকালীন ঘোষণা, জনশ্রুতিমূলক সাক্ষ্য, এস্টোপেল, তারপরে আমরা স্বীকৃতি, স্বীকারোক্তি, এই যে দোষ স্বীকারোক্তি, তারপর হচ্ছে বিচারিক স্বীকারোক্তি, বিচার বহির্ভূত স্বীকারোক্তি, এই টপিক গুলো আমরা পড়ছি। আর আজকে আপনি তো নিজেই শুনছেন, জবানবন্দি, যারা কোনো জবানবন্দি, ইঙ্গিতবাহী প্রশ্ন, তারপর আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়, কখন করা যায় না, এইগুলো। হ্যাঁ, ইনশাল্লাহ সামনের ক্লাসে আপনি কোন কোন টপিক সম্পর্কে বলবেন, বলেন। স্যার আপনি বলেন স্যার। জি স্যার বলেন, আপনি বলেন স্যার, আমি পড়বো। আচ্ছা, আমি বলি, আপনাকে বেশি পড়া দিচ্ছি না। আপনি 17 থেকে 31 দ্বারা, ঠিক আছে? 17 থেকে 32 দ্বারা স্যার। 17 থেকে 32 সালে মৃত্যুকালীন ঘোষণা হয়ে যায়, 31 পর্যন্ত পড়েন। স্বীকারোক্তি, স্বীকৃতি, এগুলো নিয়ে পড়েন। আর আজকে যে 5টা দ্বারা পড়াইছি, 137, 138
141, 142, 143 এই 5টা দ্বারা মোটামুটি আপনি পড়া দিবেন। আপনার নামে আমার মনে হয় স্যার জি। 138, 138, 143 স্যার না? 137, 138 আর 141, 142, 143 ওইদিকে 17 থেকে 31 যা হোক গেছে। এরপর আর কেউ নতুন আছেন? আর কেউ নতুন আছেন কিনা? স্যার আমি আজকে নতুন মানে 2-1টা ক্লাস করেছি, বেশি ক্লাস করতে পারিনি। জি, 2-1টা ক্লাস করছেন, বেশি ক্লাস করতে পারেন না। আজকেগুলো করিনি স্যার, মানে আমি রিসেন্টলি জয়েন করেছি। দুইটা হ্যাঁ। আজকে দিয়ে মনে হয় 2টা ক্লাস করেছি। কোন ল কলেজের আপনি? আইডিয়াল ল কলেজ। জি, আইডিয়াল ল কলেজ স্যার। ও আচ্ছা, ঢাকা আইডিয়াল ল কলেজ। যা হোক, আপনাদের আইডিয়াল ল কলেজ তো অনেক ভালো। ভাইয়ের এক শুভাকাঙ্ক্ষী আছে নূপুর আপা, আপনার ইয়েতে আইডিয়াল ল কলেজের স্টুডেন্ট ছিলেন। আরো বেশ কয়েকজন পরিচিত স্টুডেন্ট ছিল আইডিয়াল ল কলেজে। তো আপনি আজকে সহ 2টা ক্লাস, আপনার আরেকটা ক্লাস যেটা করছিলেন ওই দিন কি আলোচনা করছিলাম? পুলিশের ধারাগুলো করেছিলাম 17 থেকে যে ধারাগুলো ছিল। 17 থেকে যে ধারাগুলো ছিল এগুলো করছেন। তো আপনি বলতে পারবেন 17 থেকে আপনার যে ধারাগুলো পড়াইছে সেগুলো? না স্যার, আমার দেখা হয়নি আসলে। দেখা হয়নি। তো যা হোক, এই যে আপনার দেশের বাড়ি কোথায়? স্যার নোয়াখালী। নোয়াখালী। আপনি তো আমার পাশেই, আমরা চট্টগ্রাম, আপনি নোয়াখালী। যা হোক, আমাদের চিটং এ একটা কথা আছে, ওই শুনেন, চিটং এ একটা কথা আছে, দাসনে কুলনাশা, ঠিক আছে, দাসনে মান্নাশা, কুলনাশা ভুজনে। এই যে দাসনে মান্নাশা বলতে আপনি যদি কাউকে যেচে কোনো কিছু বলেন তাইলে আপনার মান সম্মান থাকবে না। আর কুলনাশা বলতে বোঝায় বংশ না, যে আপনার ভোজনে যারা অতিরিক্ত খাবার দাবার খাবে তাদের বংশ নষ্ট হয়ে যায়। তো এই কথা বললাম, আপনার অবহেলা করা যাবে না, ঠিক আছে? আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি যদি নিজের থেকে না পড়েন অন্যকেও বলবে না যে আপনি পড়েন। এবং এটা বয়সও না, বরং সব বাঁধা আসে। বিয়ে শাদী করছেন? জি স্যার, আমার 2টা বেবি। মাশাআল্লাহ, 2টা বেবি। তো বাঁধা আসে না? পড়াশোনা করতে দেয় ফ্যামিলি থেকে? স্যার বাচ্চাদের সামনে করতে হয়, একটু কষ্ট হয়, কিন্তু চেষ্টা করছি। চেষ্টা করছেন। দেখবেন আপনার আশেপাশে কেউ নেই, পড়াশোনার কথা বললে তেমন কেউ হেল্প করে না, ঠিক আছে? আপনার পড়াশোনা আপনাকেই করতে হবে। পরীক্ষা কি এইবার নাকি এলএলবি তে ভর্তি, ফাইনালে ভর্তি হয়ে গেছে? রেজাল্টটা আউট হলো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার হাতে সময় আছে, সমস্যা নেই, পড়েন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনার কাছ থেকেও পড়া জিজ্ঞেস করা হবে। আপনার নামটা কি? উনি বলছিলেন দয়ন্ত, আর আপনার নাম কি? ফারজানা স্যার। জি, ফারজানা স্যার, ফারজানা। ও আচ্ছা, ফারজান না, ঠিক আছে, আল্লাহ ভরসা। আর একেবারে আমি তো অনেককে দেখতেছি নতুন, আপনারা কথাবার্তা বলতে চাচ্ছেন না কেন? আমি স্যার এর আগের একটা ক্লাসে ছিলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একজন করে বলেন। রবীন্দ্র ভাই বলেন, আজকে কি কি পড়াইছি? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে স্যার প্রথমে স্যার যে হচ্ছে পড়া ধরবেন বলছিলেন, কিছু পড়া নিয়েছেন, নাহিদা আপা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে উপস্থাপন করছে, আমরাও শিখতে পারছি ওখান থেকে। ওনাকে ধন্যবাদ স্যার আপনার মাধ্যমে। স্যার স্যার আজকে যেটা হচ্ছে নতুন টপিক স্যার আপনি পড়াইছেন সেটা হচ্ছে স্যার 141 দ্বারা পড়াইছেন স্যার, 142 দ্বারা, 143 দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্ন। তারপরে স্যার হচ্ছে পড়াইছেন 137 এবং 138 স্যার জবানবন্দি যারা এবং পুনঃজবানবন্দি স্যার। এগুলো আমি আগামী ক্লাসে খুব ভালোভাবে বলতে পারবো স্যার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। 137, 138, এদিকে 141, 142, 143, আর ওইদিকে আপনার স্বীকৃতি নিয়ে কথাবার্তা
এই যে 117 থেকে 131 আর ওদিকে 17 থেকে 31 আর ওদিকে 17 ছিল থেকে 1 থেকে 112 এই 101 ইয়ে থেকে 112 32 33 একটা স্যার নোট দিয়েছিলেন স্যার, ওটা স্যার ভার নিয়ে ঠিক আছে, ভেরি গুড। আপনি কোন ল কলেজে? স্যার আমি স্যার কক্সবাজার ল কলেজে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আপনি বেশ কয়েকবার ক্লাসও করছেন। জি স্যার, আমি গতবার একটা ক্লাস করছি স্যার, এইবারে স্যার আবার জয়েন করছি স্যার। আপনার সাথে একটু কথা বলেছিলাম স্যার, আপনি আমাদের চট্টগ্রামে তো একেবারে নতুন আর কেউ আছেন? অনেকে তো আছে, প্রতিদিন ক্লাসে থাকতো আপনার 14 থেকে 15 জন। আজকে আমরা এই যে 20-21 জন আছি, তাইলে তো নতুন তো অন্তত পক্ষে আরো 2-3 জন থাকার কথা। আসলে ওয়ালাইকুম আসসালাম। নতুন বলে কেউ অপরাধ করছেন এরকম না, জাস্ট পরিচিত হওয়ার জন্য এবং কিভাবে করবেন কি করবেন সেটা বলার জন্য। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি হবিগঞ্জ থেকে বলছি। মাশাআল্লাহ, হবিগঞ্জ। হবিগঞ্জ কোন জায়গায়? স্যার আমার বাড়ি হলো হবিগঞ্জ, এই চুনারুঘাট উপজেলা। সোনারুঘাট, ওই ব্যারিস্টার সুমন? জি জি জি, ইয়েস স্যার। আচ্ছা যা হোক। তো কি এইবার ভর্তি হয়েছেন নাকি নেক্সট টাইম ভর্তি হবেন ফাইনালি? জি না, ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী, ওই 22 সেশন। জি ঠিক আছে, আপনি যেহেতু পরীক্ষার্থী, আপনাকে জি। আর একটা প্রথম ক্লাস করতেছেন, আপনি অনেক দেরি করে ফেলছেন। ঠিক জি, আছে, জি। হবিগঞ্জের মানুষ বেশিরভাগই লন্ডন থাকে, পড়াশোনা করতে চায় না। জি ওখানে ওই হবিগঞ্জে নাকি ওসি কে বলে অনিয়ন কাটার। এই যে লন্ডনে গিয়ে পেঁয়াজ কাটে। জি জি ঠিক আছে, আর ডিসি কে বলে ডিশ ক্লিনার। জি লন্ডনে গিয়ে থালা বাসন পরিষ্কার করে, এরকম নাকি? জি এটা কি স্যার ডিশ ক্লিনার বলেন স্যার? জি, জি সবকিছুতে হ্যাঁ বললে কেমন হবে? সবকিছু তো সবার ক্ষেত্রে হ্যাঁ হবে না। আপনার যারা হবিগঞ্জ থেকে এই- ব্যারিস্টার হয়ে আছে, তারা তো পড়াশোনা জি। করতে গেছে লন্ডনে, তারা তো আর পেঁয়াজও ঘাট নাই, ডিশও ক্লিন করে নাই। যা হোক, স্যার, ও স্যার, হ্যাঁ স্যার পার্ট টাইমে তো উনিও বলছে যে আমি পার্ট টাইমেও আমি কাজ করছি। কাজ করছে বলছে না উনিও? ব্যারিস্টার এই সুমন ভাইও বলছে যে আমিও কাজ করছি, আমি ঠেলা ট্রলি চালাইছি বলছে উনি। কি টলি চালাইছে? জহিরের এমপি জহিরের ভাইজি বিয়ে করছে মনে হয়, এটা জানেন? এর শ্বশুর বাড়ি কোথায়? অ্যাডভোকেট জহির ছিল না সদরের এমপি? আপনাদের হবিগঞ্জ সদরের এমপি ছিলেন যে, এর ভাইজি জামাই ব্যারিস্টার সুমন। তো যা হোক, আপনি তো অনেক দেরি করে আসছেন, রেগুলার পড়াশোনা করেন এবং ধারাভিত্তিক পড়াশোনা করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট এই রফিক ভাইয়ের কাছ থেকেও পড়াশোনা নেওয়া হবে। আপনি কি পড়াশোনা দিবেন বলেন? আজকে কি কি পড়াইছি বলতে পারবেন? কি কি টপিকস পড়ছি আমরা? রফিক ভাই কি আমার কথা শুনতেছেন? উনি আছেন নাকি লিভ নিয়ে নিছেন? ওনার মানে নেটের সমস্যা স্যার। নেটের সমস্যা না? আপনারা হয়তো চিন্তা ভাবনা করতে পারেন কি এইটা কি কোন ধরনের ক্লাস, আমাদের ইম্পর্টেন্ট টপিক কোনগুলো শুধু সেগুলোর কথাবার্তা বলতেছে, সেকশন গুলোর কথা বলতেছে, ওই হেসে গেলে কি জানি বলে সময় পার করতেছে, আমাদেরকে তো পড়াশোনা বেশি করালো না। আসলে এটার একটা কাহিনী আছে। এই যে গত 1 মাস ধরে বার কাউন্সিলে যারা রিটেন দিবে, এরকম স্টুডেন্ট আছে না, তারা এখনো বলতেছে আমরা কি পড়বো, কতটুকু লিখবো।
একটা প্রশ্নের উত্তর আমরা কয় পাতা লিখব? মনে রাখবেন এটা একজন আইনের স্টুডেন্টের এই প্রশ্ন করতে পারে না। একজন আইনের স্টুডেন্ট এই প্রশ্ন করতে পারে না যে একটা প্রশ্নের উত্তর আমি কতটুকু লিখব। এটা কি আমাদেরকে ছোটবেলা যে রচনা লিখতে দিচ্ছ সেই রচনা, নাকি ইতিহাসের স্টুডেন্ট আমি, নাকি সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট, আমি কতটুকু লিখব সেটা আমাকে মেপে দিতে হবে। আইনকে এইভাবে মাপা যাবে না। আমাদের পড়তে হবে ধারাভিত্তিক, মূল জিনিসটা আমাদের জানতে হবে, লিখতে হবে, এবং কোন কোন টপিকস আমি পড়ব একটা সাবজেক্টে সেটা আমাকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। না হয় আমরা পড়াশোনা পারবো না। সাক্ষ্য আইনে কয়টা ধারা? 167টা ধারা স্যার। 167 ধারা। জসিমউদ্দিন ভাই কোন ল কলেজে? আর আমি কুড়িগ্রাম ল কলেজ স্যার। কুড়িগ্রাম ল কলেজ। যা হোক, তাইলে এই যে 167টা ধারা মনে রাখবেন, 167টা ধারায় আমাদের 167টা ধারা মনে রাখা খুবই কঠিন এবং কষ্টকর। তার কোনো প্রয়োজন নেই। আমরা 167টা ধারার মধ্যে পর্ব 67 থেকে 80টা ধারা পারবো, এতটুকু করতে পারবো? ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ পারবেন। আপনারা লিখে নেন যে ধারাগুলো আমাদের অবশ্যই পড়তে হবে, সেই ধারাগুলো লিখে নেন 1 থেকে 12। লিখছেন? জি স্যার। জি স্যার। 17 থেকে 31। জি স্যার। তারপর হচ্ছে 32, 33। স্যার আরেকবার বলেন স্যার। 32, 33 পাশাপাশি। তার মানে 17 থেকে 33 লিখে নিলেই হয়ে যায়। কিন্তু আমি আলাদাভাবে বলছি দুইটা দুই টপিকস। 32, 33 হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা। তারপর হচ্ছে 40, 41। 40, 41 লিখছেন? এরপরে হচ্ছে 45, 45-এর ক। 47, 47-এর ক। কত কত লিখলেন? 45, 45-এর ক, 47, 47-এর ক। তারপর হচ্ছে আপনার 52 থেকে একেবারে 65, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65। ঠিক আছে? 52 থেকে 65। তারপরে পড়বেন 74, 75। 65 বলতে স্যার 65 ক খ স্যার। 65 বলতে কি 65 ক খ সহ? আগে 65 পর্যন্ত পড়েন, তারপরে ক খ গ ঘ পড়িয়ে। ঠিক আছে? আগে আমরা 65 পর্যন্ত পড়ি। তারপরে হচ্ছে 74, 75। 52 থেকে 65 পর 74 থেকে 75। হ্যাঁ, 74, 75 লিখছেন? তারপরে 85, 90। 85, 90। এরপরে পড়বেন 101 থেকে 112। জি স্যার। 101 থেকে 112। তারপরে পড়বেন 115, 116। 115, 116। তারপরে পড়বেন 118, 119, 120। 118, 119, 120। এরপরে 133, 134। 133, 134। তারপরে পড়বেন 137, 138।
137, 138, এরপরে 141, 142, 143, 141, 142, 143, এরপরে পড়বেন আপনার 145, 146, তারপরে 151, 152, 146 এর পরে 151, 152, এরপরে পড়বেন যে আপনার 152 এর পরে 155, 156, সরি 154, 155, এরপরে পড়বেন 154, 155, তারপরে 159, এরপরে শেষের তিনটা সেকশন 160, সরি 165, 166, 167। তো এখানে যে সেকশন গুলো বলছি তার মধ্যে প্রায় 80 থেকে 90টার মতো মনে হয় সেকশন হয়। সেই সেকশন গুলোর মধ্যে 25টার মতো পড়তে হবে আমাদের শুধু হেডলাইন গুলো, শুধু হেডলাইন, ভিতরের একটু রিডিং করলেই চলে। আর 60 থেকে 65কে বিস্তারিত আমাদের পড়তে হবে। আপনি বলতে পারেন যে হেডলাইন পড়ার দরকারটা কি? আসলে হেডলাইন পরে যদি আপনি রিডিং করেন তাহলে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করতে পারবেন। আইন হচ্ছে কি? আইন কি কেউ বলতে পারবেন? কি স্যার আইন প্রশ্নটা? জিনিসটা কি? হ্যাঁ, এটা কেউ বলতে পারবেন? বা আপনারা কোথায় পড়ছেন, কোন আইনে পড়ছেন? আইন কি? আইন বিজ্ঞানে স্যার, জুরিসপ্রুডেন্সে। ভেরি গুড, জুরিসপ্রুডেন্সে। আমরা কোথায় পড়ছি? এটা আইন কি কোথায় পড়ছি? জুরিসপ্রুডেন্সে স্যার। জুরিসপ্রুডেন্সে পড়ছি আমরা। আপনি কোন ল কলেজে তারিক ভাই? আমি স্যার টাঙ্গাইল ল কলেজ স্যার। টাঙ্গাইল ল কলেজ। মাশাআল্লাহ, আপনার বেসিক ভালো আছে। আমরা জুরিসপ্রুডেন্স পড়ছি। আইন কি? জুরিসপ্রুডেন্সে আইন কি পড়ছি। তাহলে আইনটা হচ্ছে কি? আইনটা স্যার আসলে এভাবে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় না, বিভিন্ন আইন বিজ্ঞানীগণ বিভিন্ন ভাবে বলছেন। আপনার ভাষায় একটু বলেন। ধরে নিলাম আপনি আজকের জন্য আইন বিজ্ঞানী, আপনি বলেন দেখি। বিভিন্ন আইন বিজ্ঞানীতে বিভিন্ন ভাবে বলছে, আপনি কিভাবে বলবেন? আইনটা যখন ব্যক্তি সাধারণের উপর যখন ব্যবহৃত হয় তখন কিছু নির্দিষ্ট বিধিমালা, আবার যখন রাষ্ট্রের উপর ব্যবহৃত হয় তখন বাধ্যকর হিসেবে ব্যবহৃত হয়। আবার যদি এটা আন্তর্জাতিক পর্যায়ে, সেই হিসাবে আমরা বলতে পারি কি আমাদের যে একটা আচরণ আছে, আমাদের একটা আচরণ আছে না? জি স্যার, মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের উপায় হচ্ছে আইন। বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা। ভেরি গুড। মানুষের বাহ্যিক আচরণ কি করা? নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে কিসের মাধ্যমে করে? নিয়ন্ত্রণ কিসের মাধ্যমে করে? আইনের মাধ্যমে করে। এই যে একদিন আইন ছিল না, আমরা কি করছি? একদিন যে আইন ছিল না সেদিন আমরা অনেক বেআইনি কাজও করছি না? জি স্যার। কোন দিন বলেন, উদাহরণ দিতে পারবেন? এই যে স্যার আইসিটি অ্যাক্ট হওয়ার আগে যে আমরা যে অপরাধগুলো হচ্ছিল স্যার, এগুলা আপনি অনেক দূরে চলে গেছেন। আরো কাছাকাছি বলেন। কেউ বলতে পারবেন? একদিন মোটামুটি জি 5ই আগস্ট, 5ই আগস্টের হ্যাঁ 5ই আগস্ট। 5ই আগস্ট যেদিন ওই রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না, আইন প্রয়োগকারী সংস্থা ওইভাবে ছিল না, সেদিন আমরা কি করছি? বুঝো হোক না বুঝো হোক, আবেগ হোক, বিবেক বর্জিত ভাবে হোক, আমরা অনেক কিছু করছি যেটা আমাদের নাগরিক হিসাবে করার প্রয়োজন ছিল না। ঠিক আছে? আমরা কি করছি? অনেক কিছু করছি। তো যেটা আমাদের করা দরকার ছিল না। কেন করছি আমরা? সেদিন আইন প্রয়োগকারী সংস্থা কেউ ছিল না। তাহলে আইনি কি করে? আমাদের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। এই আইন যদি না থাকতো আমরা কি হতাম?
উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল বলতে পশুর চাইতেও খারাপ হয়ে যেতাম। আইন থাকার পরও আমরা পশুর চাইতে খারাপ কিছু কিছু ক্ষেত্রে, আর আইন না থাকলে আরো হিংস্র হয়ে যেতাম। তাইলে আমাদের আইন কি করতে হবে? আইন বিষয়ে আমাদের কি করতে হবে? পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে। এই আইনকে জানার জন্য পড়াশোনা আরো মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে আপনাদের 7 পয়েন্ট থেকে বাড়া দিলাম কয়টা দাগায়? কেউ এর মধ্যে গুনতে পারছেন? কেউ এর মধ্যে গুনছেন কি না? আর কথাবার্তা বলে না কেউ। এর মধ্যে কি কেউ গুনছেন কয়টা সেকশন দিছি? না স্যার, বলতেছি স্যার। কথা বলে দেখি যে 500 জনে অন্যরা স্যার 42টা স্যার। না 42টা না, বেশি 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 এমনি সিঙ্গেল হচ্ছে 42টা, 45 আর 1 থেকে 12 যে বলছি ওখানে 12টা সেকশন হবে। তো 17 থেকে 31 যে বললাম ওখানে 14টা সেকশন হবে। তাহলে 12 14 আপনার 26। 1 থেকে যে ওই 101 থেকে যে 112 বলছি ওখানে 12টা সেকশন 38টা। তারপরে এদিকে বলছি আপনার এইরকম সেকশনের মধ্যে 52 থেকে 65 ওখানে 13 14টা। তাহলে 52টা তো ওখানেই হয়ে যায়। যা হোক, যা দিছি আর কি আলহামদুলিল্লাহ। তো হালকা পাতলা যাদের ব্রেইন ভালো, বেসিক ভালো, যাদের আইডিয়াল ল কলেজের যিনি কথা বলছিলেন ঘর সংসার নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, তারা এই সেকশন গুলো ধীরে সুস্থে আস্তে আস্তে পড়েন। এখান থেকে দেখেন এই যে আপনাদের 17 থেকে 31 মোটামুটি 2টা ক্লাসে ডিটেলস পড়াইছি, 32 33 তাও ডিটেলস পড়াইছি, 101 থেকে 112 তাও আপনাদের ডিটেলস পড়ানো আছে। তাইলে আপনার 14টা সেকশন, 14 ওইদিকে 16 28টা সেকশন ডিটেলস পড়াইছি। তো যা হোক, এর মধ্যে যারা নতুন জয়েন হয়েছেন তাদেরও মন খারাপের কোনো কিছু নেই। ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে, এর পরের ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাসে যে 5টা করে সেকশন, পুরাতন সেকশন পড়াই দিব, যাতে যারা নতুন জয়েন হয়েছে এই মাসে তারা প্রিভিয়াস পড়াটাও চর্চা হয়ে যায়, বুঝতে পারেন। ঠিক আছে? এরপরে নেক্সট ক্লাস বলেন। বলতেছি আমাদেরও ঝালাই হবে স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদেরও জ্বালাই হবে। এরপরে যারা পড়াশোনা দিবেন বলছেন তারাও পড়াশোনা দিবেন, অন্যরাও কি জানি বলে যে পড়াশোনা করবেন। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে কি করাবো? আসলে যে জিনিসগুলো আপনাদের আলোচনা করছি এতদিন বা যে টপিকগুলো বেছে নিছি সেগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনার 7 পয়েন্টের ক্ষেত্রে সেইভাবে একটু কম অনুসারে পড়াচ্ছি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখন যে টপিকগুলো আমরা পড়াইছি সেগুলো আপনার A+ ক্যাটাগরির গুরুত্বপূর্ণ টপিকগুলোই পড়াইছি। তো সেই সুবাদে ইনশাল্লাহ সামনের ক্লাসে নতুন 5টা সেকশন আলোচনা করে দিব, একেবারে নতুন। তার মধ্যে হচ্ছে আপনার 151 152 এই 2টা সেকশন সোজা, 154 155। তারপরে এই দিক থেকে আপনার 133 134 এই 6টা সেকশন আপনারা নিজেরা একটু পড়ে রাখিয়ে। 133 134 133 হচ্ছে আপনার সহযোগী আসামি, ইংলিশে বলে এটাকে কমপ্লাইস। 133 সহযোগী আসামি, আর 134 হচ্ছে সাক্ষীর সংখ্যা, একটা মামলায় কয়জন সাক্ষী দিতে পারে। আর 133 বলতেছে সহযোগী আসামি, অপরাধী। সহযোগী কারা? 5 জন 10 জনে মিলে কোনো একের অধিক ব্যক্তি মিলে কোনো অপরাধ করছে,
তাইলে একজন আরেকজনের সহযোগী হয়েছে না? এটাই হচ্ছে সহযোগী আসামি। আর 134-এ বলতেছে সাক্ষীর সংখ্যা, একটা মামলা প্রমাণে কয়জন সাক্ষীর দরকার হবে, সেটা একজনও হতে পারে, সেটা একাধিক জনও হতে পারে। কোন সুনির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ নেই, সাক্ষীর কোন সুনির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ নেই। আর 151 বলতেছে অশ্লীল উৎসাহজনক প্রশ্ন। আপনি যখন সাক্ষ্য গ্রহণ করবেন তখন অশ্লীল উৎসাহজনক প্রশ্ন করা যাবে না। আপনার স্ক্যান্ডাল আছে, এরকম প্রশ্ন করে স্যার, অশ্লীল প্রশ্ন করে স্যার। আচ্ছা যাই হোক, হ্যাঁ করলেও করা যাবে না, আমরা করব না। আমরা যারা অ্যাডভোকেট হবে এখানে আছি, আমরা যেহেতু আইন করছি, অশ্লীল প্রশ্ন আমরা করব না। আপনার বাসাটা আছে কি লেখা থাকে গাড়ি ঘোড়াতে যে ব্যবহারে বংশের পরিচয়। আমাদের বাঙালিকে এই কথা শিখাতে হয় কেন? কারণ আমাদের আচার ব্যবহার স্বভাবতই খারাপ। যা হোক, তো আমরা করব না, অন্যরা করুক, কোনো সমস্যা নেই। এবং অন্য যারা করবে তাদেরকেও, বিশেষ করে যারা অ্যাডভোকেট হবে তাদেরকে বলবো যে তারাও যাতে না করে। কারণ অ্যাডভোকেটই হচ্ছে একমাত্র বিজ্ঞ। 27 পরে অ্যাডভোকেটে বাংলাদেশের অন্য কোনো পেশায় পড়ানো হয়নি। বলেন, এই জন্য কি স্যার অ্যাডভোকেটকে লার্নেড বলা হয় স্যার? হ্যাঁ, অ্যাডভোকেটকে জ্ঞানী বলা হয়, লার্নেড বলা হয় সে কারণে। যা হোক, তাহলে এর পরের কথাটা হচ্ছে কি, আমাদের 151 হচ্ছে অশ্লীল উৎসাহজনক প্রশ্ন, যেটা করা যাবে না। আর 152 হচ্ছে বিরক্তিকর উত্ত্যক্ত করার জন্য প্রশ্ন। এই শব্দগুলো আমরা বুঝি, কাউকে বিরক্ত করার জন্য, কাউকে উত্ত্যক্ত করার জন্য, রাগানোর জন্য, এই যে খোঁচা মারার জন্য, এই প্রশ্ন কি করা যাবে না, করা যাবে না। আর 154 হচ্ছে কি, বৈরী সাক্ষী। 154 হচ্ছে কি, বৈরী সাক্ষী। আপনি নিয়ে আসছেন সাক্ষ্য দেওয়ার জন্য, সে আপনার বিপরীতে কথাবার্তা বলে, সে হচ্ছে কি বৈরী সাক্ষী। এরপরে 155 হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ। এই যে আপাতত বললেন আপনার সেকশন চেঞ্জ করছে, পরিবর্তন আছে। তো 155 নাম্বার সেকশন আগে ছিল 4 ভাবে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যেত, আর এখন বলতেছে শুধু 3 ভাবে করা যাবে। বাকিটা এই যে আপাদের জন্য প্রিভিলেজ দিছে। ওখানে আপনার 155-তে মহিলাদের চরিত্র নিয়ে কথাবার্তা বলা যেত, দুশ্চরিত্রা বলা যেত, এরপরে আরো বিভিন্ন ভাষায় কথাবার্তা বলা যেত। নতুন সংশোধনীতে সেটা বলছেন এটা আর বলা যাবে না। বাকি 3 ভাবে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ করা যাবে। কি কিভাবে? সে বিশ্বাসেরও যোগ্য বলে, সে আপনার ঘুষ নিছে বলে, তারপরে তার পূর্ববর্তী কথা আর পরবর্তী কথার মধ্যে মিল নাই, এই কথা বলে, অমিল গরমিল এই কথা বলে। সেম কথাবার্তা আপনারা, আমরা যে 146 নাম্বার সেকশন পরবর্তীতে পড়বো, 146-এ তো প্রায় একই ধরনের কথাবার্তা বলা আছে। তবে ওখানে হচ্ছে 146-এর মূল ব্যাপারটা হচ্ছে জেরাই আইনসম্মত প্রশ্ন। আপনি যখন জেরা করবেন তখন কোন কোন প্রশ্ন আইনসম্মত, ওইটা দিয়ে বোঝায় একজন অ্যাডভোকেটে কিভাবে জেরা করবে সাক্ষীকে। সেই ট্রেনিং মোটামুটি ওই 146 নাম্বার সেকশনে দেয়া থাকে। তাহলে কি পড়াবো আপনাদের সেকশন, সেগুলো সংক্ষেপে বলছি, আপনারা মনে রাখতে পারেন মতো। কেউ বলতে পারবেন কোন কোন সেকশন বলছি, কি বলছি? স্যার আমি বলতে পারবো স্যার। ভেরি গুড, বলেন স্যার। সেকশন বলছেন স্যার হচ্ছে 133-এর কথা বলছেন স্যার, 134-এর কথা বলছেন স্যার। 134, 133 হচ্ছে স্যার সহযোগী আসামির কথা বলছেন। একজন আসামির সাথে স্যার আরো সহযোগী থাকে সেটা। আর হচ্ছে 134 নম্বরে বলছেন স্যার সাক্ষীর সংখ্যা বলছেন স্যার। সাক্ষীর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই স্যার, এক বা একাধিক সংখ্যা হইতে পারে স্যার। তারপর স্যার বলছেন
হচ্ছে 151, 152, 154 এবং 155 স্যার। 151 তে বলছেন স্যার অশ্লীল কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। তারপর হচ্ছে 52 তে স্যার বলছেন বিরক্তিকর উত্তক্ত হয় যে হচ্ছে এরকম কোনো প্রশ্ন করা যাবে না। 154 তে বলছেন স্যার বৈরী সাক্ষী যে হচ্ছে আমি সাক্ষী দেওয়ার জন্য নিছি সে আমার বিরুদ্ধে কথা বলতেছে। বিরুদ্ধে কথা বলতেছি, গুড। তারপরে 55 নম্বর হচ্ছে স্যার সাক্ষীর বিশ্বাসযোগ্যতা। আগে স্যার বলছেন হচ্ছে 4 ভাবে হচ্ছে এ ধরনের বিশ্বাসযোগ্যতা হরণ করা যাইতো স্যার, এখন বলছেন 3 ধরনের স্যার। বিশ্বাসের অযোগ্যতা, ঘুষ নিচ্ছে মর্মে, তারপর হচ্ছে স্যার সাক্ষী দেওয়ার হচ্ছে কথাবার্তার মধ্যে স্যার গড়মিল মর্মে। এই 3 ধরনের কথা বলছেন স্যার। পূর্ববর্তী বক্তব্য আর পরবর্তী বক্তব্যের মধ্যে তার মিল নেই। ভেরি জি গুড। স্যার, গড়মিল স্যার। অন্য কেউ বলতে পারবে? জি স্যার, বলেন। আমি বলবো বলেন না, ফারজানা আপা বলেন। একটা পেন্সিল চলছে সহযোগী আসামির কথা বলেছেন, আর 134 করে আজকের সংখ্যা কতজন হবে, এক বা একাধিক হতে পারে। 151 তে বলা হয়েছে যে অশ্লীল প্রশ্ন করা যাবে না। 152 করা যাবে না। গৌরী সাক্ষী মানে আমি একজন সাক্ষী নিয়ে আসলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগত ভুল বলতেছে। মানে কিভাবে সাক্ষী মানে হরণ করা যাবে, বিশ্বাসযোগ্য পূর্বের কথা আর পরের কথার সাথে কোনো মিল থাকবে না। যা হোক, এখন এই পড়াশোনা করতে কি আপনাদের বোর লাগে না আনন্দই লাগে? স্যার ভুল লাগে না স্যার, আনন্দ লাগতেছে স্যার। বুঝতে পারলে আনন্দ লাগে, বুঝতে না পারলে তো কষ্ট লাগে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যখন আইন পড়বেন তখন মনের আনন্দ নিয়ে পড়বেন, বুঝতে না পারার মতো কোনো কিছু নেই। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে এই যে আশপাশে, হয়তো আপনারা যারা এখানে 20-25 জন ক্লাস করতেছেন বা 15 জন ক্লাস করতেছেন, তাদেরকেও এই ক্লাসের কথা বলবেন। বিশেষ করে যারা আপনার কলেজে গিয়ে ক্লাস করতে পারে না। কলেজের তো ক্লাস হয় আপনার 5টা থেকে 7টা পর্যন্ত। অনেক দূরান্ত থেকে যেতে পারে না, অনেক যেতে পারে না। তারা যদি এই প্ল্যাটফর্মে একটু পড়াশোনা করে ইনশাল্লাহ মোটামুটি ভালো করতে পারবে। আপনাদের তো পরিচিত স্টুডেন্ট আছে, সবাইকে এই প্ল্যাটফর্মের কথা বলবেন। আপনারা যে পড়াশোনা করতেছেন বা ক্লাস করতেছেন এই জিনিসটা বলবেন। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী শনিবার আবার দেখা হবে 10টায়। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার।